বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসেব নিয়ে ব্যস্ত থাকে বিশ্বব্যাংক, বললেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 11টি প্রকল্পের উদ্বোধন। সিলেটে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার, বসানো হলো চেকপোস্ট, তালিকা করে নজরদারির ব্যবস্থা। মানবতা বিরোধী অপরাধ মামলায় কক্সবাজারের সালামতুল্লাহ খান সহ 19 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, গণহত্যা সহ 13টি অভিযোগ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতির 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। সৃজনশীলে নম্বর বাড়লে বন্ধ হবে কোচিং বাণিজ্য, মত শিক্ষাবিদদের। এবং 2 যুগের অচলাবস্থা কাটিয়ে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ঘুমধুম রেল প্রকল্প, চলছে টেন্ডার প্রক্রিয়া। বারবার পেছানোয় ব্যয় বেড়েছে 2 গুণ। বাংলার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি ইশরাত জাহান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসেব নিয়ে ব্যস্ত থাকে বিশ্বব্যাংক। গণভবনে ঢাকা চট্টগ্রাম নতুন রেলপথ নির্মাণ নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশন দেখে এই মন্তব্য করেন তিনি। এছাড়া গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 5টি জেলার বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকারের যে লক্ষ্যমাত্রা তা দ্রুতই অর্জন করা সম্ভব হবে। সড়ক ও রেলপথে ঢাকা চট্টগ্রাম রুটে গতি বাড়ানোর পরিকল্পনা সরকারের। আর এ লক্ষ্যে নতুন এক্সপ্রেসওয়ে এবং ডাবল গেজ রেল লাইন নির্মাণ নিয়ে তৈরি করা একটি অ্যানিমেটেড প্রেজেন্টেশন দেখানো হয় প্রধানমন্ত্রীকে। জানানো হয়, নতুন রেলপথে ঢাকার সঙ্গে চট্টগ্রামের দূরত্ব কমে আসবে 90 কিলোমিটার। পদ্মা ব্রিজের সাথে তো এটা একটা লিঙ্ক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেসব সড়ক সেতু নির্মাণ করা হবে তার সঙ্গে রেলকে সংযুক্ত করা যায় কিনা তা যাচাই করে দেখতে। বঙ্গবন্ধুটা তো আমি এসে জোর করে করলাম, কারণ এখানে খুব আপত্তি ছিল। ওয়ার্ল্ড ব্যাংক নিজেই তো আপত্তি করছে, না এটা ভায়াবল হবে না, অনেক কথা বলছে। আমি নিয়ে দেখছি না ভায়াবল হবে। তখন দেখা যাচ্ছে রেলের ইনকামটাই বড় ইনকাম। এখন পরে এখানে আরেকটা সেতু করেই দেবে তারা, আর কি তারা ভাবে পরে। আর আমি তাদের বলছি যে দেশটা তো আমার থেকে বেশি কে চিনবে, আমাদের থেকে বেশি চেনার তো তাদের কথা না, তারা ওই টাকার হিসাব। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং মানিকগঞ্জে 3টি সড়ক সেতুর উদ্বোধন করেন। আরও উদ্বোধন করেন বেশ কিছু আঞ্চলিক মহাসড়ক। আশুগঞ্জে উদ্বোধন করেন মোট 476 মেগাওয়াটের 3টি বিদ্যুৎ কেন্দ্র। আর এর মাধ্যমে দেশের মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 100টিতে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা বাংলাদেশ সেঞ্চুরি করেছে, কাজে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের যে লক্ষ্য যে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, ইনশাল্লাহ আমরা তা করে ফেলবো। 20,000 আমরা যাচ্ছি, ভবিষ্যতে আরো বেশি, প্রায় 24,000 মেগাওয়াট আমরা করতে পারবো। শুধু বিদ্যুৎ না, বিদ্যুৎ, রাস্তাঘাট, খাদ্য নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যথেষ্ট এগিয়ে যাচ্ছে। যেসব প্রকল্পের ভিত্তি স্থাপন হলো তা দ্রুত শেষ করতে এবং বাস্তবায়ন হওয়া প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই মিলটিকে আমরা আবার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোস্তগোলা, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটে বেশ কটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় পোস্তগোলার সরকারি আধুনিক ময়দা গুদামে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী এবং গুদামের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার প্রকল্পগুলো উদ্বোধনে জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ম উবাইদুল মুক্তাদির চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা। সিলেটে সংসদ সদস্য ইমরান আহমেদ এবং মাহমুদুস সামাদ চৌধুরী সহ সাবেক মেয়র এবং দলীয় নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। প্রতিবেদকদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 2,100 কোটি টাকা ব্যয়ে 225 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ কম্বাইল সাইকেল পাওয়ার প্লান্ট, 200 মেগাওয়াট আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্লান্ট এবং বেসরকারি রেন্টাল পাওয়ার কোম্পানির 51 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার প্লান্ট। এছাড়া বলভদ্র নদীর উপর নবনির্মিত সেতু এবং শহরের মোরাইল রেল ক্রসিং এর ওপর ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে রাজধানীর পোস্তগোলায় 131 কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল, যেটি প্রতিদিন অন্তত 200 মেট্রিক টন আটা ময়দা উৎপাদনে সক্ষম। এ সময় প্রধানমন্ত্রী মিলটি সঠিকভাবে পরিচালনায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। মিলটি যাতে আগামীতে ভালোভাবে চলে সেটা বিশেষ করে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, স্থানীয় জনগণ আছে, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বলিষ্ঠ নেতৃত্ব এবং টেকসই পরিবেশ উন্নয়নের সুদূর প্রসারী পদক্ষেপের স্বীকৃতি স্বরূপ চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ এবং আইসিটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করায় আমার এবং আমার প্রতিমন্ত্রী, এখানে উপস্থিত সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে, উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আছেন, থানা আওয়ামী লীগের সভাপতি আছেন, সবার পক্ষ থেকে আমরা আপনাকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সিলেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হলো দুটি প্রকল্প। এর একটি হচ্ছে 32 কিলোমিটার দীর্ঘ ওসমানী বিমানবন্দর বাইপাস কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নতিকরণ, যে সড়ক হয়ে বৃহত্তম পাথরকুয়ারি ভোলাগঞ্জ থেকে কয়েকশো ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন যাতায়াত করে। এছাড়া বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা বিছানাকান্দি এবং রাতারগুলের যোগাযোগের একমাত্র পথ এই কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়ক। এছাড়া অপর প্রকল্পটি হচ্ছে কাজিরবাজার ব্রিজ। মূলত 1939 সালে নির্মিত কিন ব্রিজ দীর্ঘদিনে অযোগ্য হয়ে উঠেছে ভারী যান চলাচলে, তাই সিলেট শহরবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজিরবাজার ব্রিজ সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। সাবিহানিপা, সময় সংবাদ। সরকারি বেসরকারি অংশীদারিত্ব চুক্তি পিপিপি, আইপিপি ও সরকারের নিজস্ব অর্থায়নে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে চালু হওয়া এই নতুন 3টি কেন্দ্র থেকে 395 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ বিভাগ আশা করছে উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন এই প্রকল্প বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সহায়ক হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু গ্যাসের উপর নির্ভর করে প্ল্যান্ট স্থাপন নয়, বরং জোর দিতে হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন থেকে শুরু করে আজ পর্যন্ত বিদ্যুৎ খাতে অসামান্য অবদান রেখে চলা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। সম্প্রতি সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কেন্দ্রটির চলমান ইউনিটগুলোর সাথে নতুন করে যোগ হয়েছে আরও 3টি ইউনিট। এর মধ্যে রয়েছে সরকারের নিজস্ব অর্থায়নে 225 মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, পিপিপির আওতায় ইউনাইটেড এন্টারপ্রাইজের 200 মেগাওয়াটের মডিউলার পাওয়ার প্ল্যান্ট এবং আইপিপি প্রকল্পের মাধ্যমে মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডের 51 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন নতুন এসব প্ল্যান্ট বিদ্যুৎ খাতে সক্ষমতা বাড়াবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। 3টা প্রকল্প মিলে আমরা মোট 395 মেগাওয়াট আমরা জাতীয় গ্রিডে নতুন যোগ হচ্ছে। আলটিমেটলি আশুগঞ্জ কোম্পানি ভবিষ্যতে বাংলাদেশের বৃহত্তম হাব হবে। এটা সরকারি হিসেব বলছে দেশের 70% মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, আর আগামীতে এই সংখ্যাকে শতভাগে নিয়ে যেতে বিদ্যুৎ উৎপাদনের এমন নিরন্তর চেষ্টা সরকারের। কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সীমিত গ্যাস সম্পদের এই বাংলাদেশে প্রাথমিক জ্বালানির বিকল্পের ব্যবস্থা না করা হলে টেকসই উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে ভবিষ্যতের দিনগুলোতে। জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করে শুধুমাত্র গ্যাসের উপরে নির্ভর করলে উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে দেশ। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরাতনগুলা নতুন করা, ওটা সাপোর্ট করি, ঠিক আছে, কিন্তু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে ভিত্তি করে এই আগামী যে ডিমান্ড মিট করা, এটা ঠিক হবে না। এখানে আমাদের ফিউল ডাইভার্সিফিকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার মানে সরকারকে অবশ্যই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আনতে হবে। তবে বিদ্যুৎ খাতের পরিকল্পনা ও নীতি প্রণয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান পাওয়ার সেল দাবি করছে, গ্যাস স্বল্পতা মাথায় রেখেই কাজ করছে সরকার। আমরা নতুন নতুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র করতেছি, যেটা একই গ্যাস দিয়ে আমরা ডাবল জেনারেশন করতে পারবো এবং পুরানোগুলো রিটায়ার করে যাবে। সুতরাং যদি আর কোনো নতুন গ্যাস যদি যুক্ত নাও হয়, আমাদের অ্যালোকেটেড গ্যাস দিয়ে কিন্তু আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা চালাতে পারবো। নতুন করে চালু হওয়া জ্বালানি সাশ্রয়ী এসব প্ল্যান্টের সার্বিক উৎপাদন দক্ষতা 54%-এরও বেশি। ফলে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে প্রকল্পগুলো। এছাড়া 2030 সালের মধ্যে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটি। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন বাংলার সময়। নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট এবং বিশেষ পুলিশ ক্যাম্প।
জেলা পুলিশ ইতিমধ্যে তালিকা তৈরি করে নজরদারির ব্যবস্থা নিয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন বিদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ সহ অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু শিক্ষার্থী রয়েছে। এছাড়া ইংরেজি ভাষার শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষক চাকরি করছেন। সম্প্রতি ঢাকা ও রংপুরে দুজন বিদেশি খুন হবার পর সিলেট নগরীর বিদেশিদের চলাচলের উপর নজরদারি বাড়িয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিদেশি নাগরিক অধ্যুষিত এলাকাগুলো আমরা এগুলো শর্ট আউট করে তাদের সম্পর্কে সকল প্রকার তথ্য নিয়ে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই সকল এলাকায় আমরা প্রহরা বসানোর মতো আর কি, যে চেকপোস্ট এবং আমাদের মোবাইল টিমগুলো এই বিষয়ে কাজ করতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে অলরেডি। নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, তবে বিদেশিদের নগরীতে দেখা যাচ্ছে না। আমাদের প্রবাসী যারা এদের হামলা টামলা হচ্ছে, যার কারণে আমাদের এই মানে স্পেশাল এই মেজারটা নেওয়া আর কি। অবশ্য নিরাপত্তা জোরদারে খুশি বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই নাগরিক। চারিদিকে পুলিশ দেখতেছে, আমার মনে হয় না আমাদের নিরাপত্তার জন্য এত কোনো হুমকি স্বরূপ। আমরা মোটামুটি ভালোই আছে লাগতেছে। সিলেটে শাহজালাল সার কারখানায় 277 জন বিদেশি কাজ করেন। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের বিভিন্ন এসবি বা বিভিন্ন ইউনিটের সাথে আমাদের যোগাযোগ আছে। যেমন মেট্রোপলিটন এলাকার কোনো বিদেশি যদি আমার জেলার কোনো এলাকায় কাজ করতে যায়, তারা যদি আমাদের ইনফর্ম করে তাহলে আমাদের সার্ভিলেন্স থাকবে। সিলেট বিভাগের 4 জেলায় এনজিও, বিদেশি সাহায্য সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, গ্যাসফিল্ড সহ বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থী এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকের সংখ্যা 4000-এর মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া না যেতে পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানায় তারা। দীর্ঘদিন ধরে লিবিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণেই আবারও এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার লিবিয়ার বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যদি কোনো বাংলাদেশি নাগরিক জরুরি কাজে লিবিয়া যেতে বাধ্য হন, তাদেরও নির্ধারিত কাজ শেষে দ্রুত ফিরে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বাংলার সময় আরো থাকছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 6, আহত আরও 31। আশঙ্কাজনক বেশ কজনকে ঢাকায় স্থানান্তর। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন, এমসিকিউ নম্বর কমানো হলে পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শিক্ষকরা বলছেন, শিক্ষার মান বাড়াতে এমসিকিউ নম্বর কমিয়ে সৃজনশীলে নম্বর বাড়াতে হবে। একই সঙ্গে এমসিকিউ নম্বর কমিয়ে সৃজনশীলে নম্বর বাড়ানো হলে কোচিং বাণিজ্য বন্ধ ও শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন শিক্ষাবিদরাও। ফখরুল হায়নের রিপোর্ট। গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 2017 সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ফলে মোট 100 নম্বরের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ এর পরিবর্তে 30 নম্বর আর 60 নম্বরের সৃজনশীল প্রশ্ন বাড়িয়ে করা হবে 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন। যেসব বিষয়ে 35 নম্বরের এমসিকিউ, সেখানে হবে 25 নম্বর। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের ভালো ফলাফলের অন্তরায়। সৃজনশীলে দেখা যায় মেইন থিমটা যদি আমরা ধরতে না পারি, তখন দেখা যায় আমাদের পুরো মার্কটাই কাটা যায়। নৈবিত্তিক যদি ভালো করে পড়া হয় তাহলে 40-40 মানে পারা যায় এবং 40-40 মার্কই পাওয়া যায়। সাবজেক্টিভের সব নাম্বার উঠাইতে পারে না, ওরা ভালোভাবে লিখতে পারে না, এর জন্য অর্ধেক নাম্বার উঠে। আর অবজেক্টিভ যদি ওরা রাইট অ্যান্সার করে তাহলে ওদের পুরোটা নাম্বার উঠে। এর জন্য আমরা চাচ্ছি অবজেক্টিভটা যা আছে তাই থাকার জন্য। তবে শিক্ষকদের অভিযোগ, সৃজনশীল নম্বর বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ দিতে হবে। মেধা বিকাশের ক্ষেত্রে সৃজনশীলতার ভূমিকা কমে যাচ্ছে। তাদের লেখনী ক্ষমতা, প্রকাশ ক্ষমতা, তাদের বানানের ক্ষেত্রে ত্রুটিগুলো আমরা দেখতে পাচ্ছি। বহু নির্বাচনী পরীক্ষার নাম্বার কমিয়ে সৃজনশীল পদ্ধতির নাম্বার বাড়িয়ে দিলে আমি মনে করি ছাত্রদেরও মানের উন্নয়ন হবে এবং ভালো ছাত্ররা ভালো করবে।
এদিকে শিক্ষার মান উন্নয়নে সৃজনশীল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। সৃজনশীল পদ্ধতি যেখানে কার্যকর সেখানে আমি মনে করি এমসিকিউ একটা সাংঘর্ষিক অবস্থানে থাকে। এমসিকিউ পদ্ধতিতে সৃজনশীল যে পড়াশোনা হয় তার বিচার করাটা মুশকিল হয়। অনেকে না জেনে একটা দাগ দিলেও তাতে শুদ্ধ হতে পারে। নম্বর কমানোর পাশাপাশি আগামী বছর থেকে এমসিকিউ পরীক্ষা আলাদাভাবে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সভা থেকে। অভ্যস্ত হননি এখনো। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রশিদ মিয়া সহ ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে সংস্থাটির নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানান যে সংস্থার জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। তিনি জানান, এই ১৯ জনের বিরুদ্ধে ৭১-এর মে মাসে মহেশখালীতে ৯৪ জনকে হত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতন সহ ১৩টি মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে সালামতুল্লাহ সহ ৬ জন কারাগারে, আর হেফাজতে ইসলামের নেতা মৌলভী জাকারিয়া শিকদার এবং জালাল উদ্দিন সহ ১৩ জন পলাতক রয়েছেন। আর গ্রেপ্তারের পর অসুস্থতার কারণে মারা যান শামসুদ্দোহা নামে এক আসামি। মোট ঘটনা আমরা এখানে উল্লেখ করছি ১৩টি। হত্যা যাদের নাম উল্লেখ করা হয়েছে আমাদের রিপোর্টে তাদের সংখ্যা ৯৪, নারী নির্যাতন অসংখ্য, লুটপাট ও অগ্নিসংযোগ ব্যাপক। তারা ১৯৭১ সনে মানে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে পাকিস্তান দখলদার সেনাবাহিনীর পক্ষ নিয়ে পরস্পর যোগসাজশে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়। তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট যথেষ্ট তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ পাওয়া যাওয়ায় তাদেরকে আমরা বিচারে সুপর্দ করার জন্য চিফ প্রসিকিউটর বরাবরে এই রিপোর্ট সাবমিট করছি। গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলখানাগুলোতে রেড অ্যালার্ট জারি সংক্রান্ত কোনো চিঠি এখনো পাননি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তবে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ মাথায় রেখে তারা নিজ থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছেন বলেও জানান তিনি। সকালে কারাবন্দীদের কল্যাণ ও পুনর্বাসনের উপর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন কারা মহাপরিদর্শক। এখন পর্যন্ত আমার মন্ত্রণালয় থেকে আমাকে কোনো রেড অ্যালার্ট জারির কথা বলা হয়নি, তবে আমরা সবসময় নিরাপত্তার বিষয়ে সবসময় অ্যালার্ট। এখন এই অবস্থায় যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি বা দুইটা ঘটনার পরে আমরা আরো একটু বেশি এবং বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা যেহেতু বলছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের স্যাবোটাজ বা এই সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে, বিভিন্ন সময় বলছেন যে এইসব পরিকল্পনাগুলো জেল থেকে হচ্ছে। সুতরাং আমরা তাদেরকে এত বেশি টাইট রাখছি, আপনারা হয়তো ভিতরে গেলে বুঝতে পারবেন যে তারা মানে অন্যরা তো হাঁটতে পারেন, আমার জঙ্গি বন্দীরা সবাই বন্ধই আছে। বিদেশি নাগরিক হত্যার ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং এসব ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের একথা বলেন তিনি। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আছে এবং বিদেশি যে দুজনকে হত্যা মানা করা হয়েছে এটা আমরা বিশ্বাস করি অত্যন্ত ষড়যন্ত্র টার্গেট কিলিং। কাজে এই ষড়যন্ত্রে কারা ছিল সেটা বের করবো আমরা। তদন্ত করে যখনই আমরা উদ্ঘাটন হয়ে যাবে তখনই বেরিয়ে যাবে। ২-৪টি ঘটনা ঘটলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে এটা বলা এটার সাথে আমি একমত না। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩১ জন। গাইবান্ধায় বিকেলে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বৈঠাখালী এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী মারা যান। এতে গুরুতর আহত এক যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে মানিকগঞ্জের সদর উপজেলার জাগির এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হয় অন্তত ২০ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়। সকালে কেরানীগঞ্জের দেউসুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন, আহত ৫ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ ও ভৈরবে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও আহত হয়েছে ৫ জন। খুলনায় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক নেতা ও রূপসা উপজেলার প্রধান আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতরাতে রূপসা উপজেলার সামন্ত সেনায় নিজ বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী রহমানকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার ফয়সাল আহমেদ বেলালের বাড়ি থেকে একটি বিদেশি বন্দুক ও 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রহমান ফকিরহাট থানায় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে রূপসা থানায় 4টি হত্যা মামলা ও 2টি অস্ত্র মামলা রয়েছে। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোল্লা জালালউদ্দিন আহমেদের পুত্রবধূ সোনিয়া রাব্বি লিপি গুলিতে নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে সাবেক সংসদ সদস্য নিজেই বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে সকালে নিহত সোনিয়া রাব্বি লিপির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুরে মোল্লা জালালউদ্দিন আহমেদ বাদী হয়ে তার ভাতিজা মোল্লা হেদায়েত হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল রাতে নগরীর পুলিশ লাইন ইস্ট লেন এলাকায় নিজ বাসায় চাচাতো দেবর হেদায়েতের গুলিতে নিহত হন সোনিয়া রাব্বি লিপি। এদিকে এই ঘটনার পর হেদায়েত হোসেন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সংক্রান্তে মৃতার শ্বশুর মোল্লা জালালউদ্দিন ওনার নিকট থেকে একটা এজাহার পেয়েছি। আমরা এজাহারে মামলা রুজু করছি। আসামি হেদায়েতকে আসামি করা হয়েছে। আসাম পলাতক আছে, আমাদের ধরার প্রচেষ্টা অব্যাহত আছে। 6 দিন পেরিয়ে গেল বান্দরবান থেকে অপহৃত গাইড সহ 2 জন পর্যটকের খোঁজ এখনো মেলেনি। রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, অপহৃত 3 জনকে উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত 3 অক্টোবর বান্দরবানের রুমা থেকে 2 পর্যটককে তাদের গাইড সহ অস্ত্রের মুখে অপহরণ করা হয়। অপহরণের পর তাদেরকে ভারতের মিজোরামের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে গতকাল দুপুরে আরাকান লিবারেশন পার্টির সদস্যরা মুঠোফোনে 50 লাখ মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন অপহৃত গাইডের স্বজনরা। আর্মিরা অনেক তৎপর এই ব্যাপারটা নিয়ে, পুলিশরাও সর্বক্ষণিক, গোয়েন্দা যারা আছেন তারাও সর্বক্ষণিক আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন। তাদের সাথে আমাদের বৈঠকও হয়। তারা আমাদের কাছ থেকে সব তথ্য নেন এবং আমাদের আশ্বাস দেন যে তাদেরকে উদ্ধার করার তারা যথেষ্ট চেষ্টা করবেন। দীর্ঘ 2 যুগের অচল অবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম 2000 কক্সবাজার ঘুমধুম রেল যোগাযোগ প্রকল্প। এবার আর মিটার গেজ সিঙ্গেল লাইন নয়, বরং ব্রডগেজ ডুয়েল লাইনের মাধ্যমে 2000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। ভূমি অধিগ্রহণের পাশাপাশি শুরু হয়েছে টেন্ডার প্রক্রিয়া। তবে বারবার পেছানোর কারণে প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় 2 যুগ আগে শুরু হয়েছিল চট্টগ্রাম 2000 পর্যন্ত থাকা রেললাইনকে কক্সবাজারে ঘুমধুম পর্যন্ত বিস্তৃত করার কাজ, কিন্তু নানা জটিলতার কারণে বারবার হোঁচট খেয়েছে এ প্রকল্প। শেষ পর্যন্ত বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে শুরু করেছে এ প্রকল্পের কাজ। তবে আগের নকশা অনুযায়ী মিটার গেজের রেললাইন হওয়ার কথা থাকলো, এবার হচ্ছে ব্রডগেজ সহ ডুয়েল লাইন। আর এই কাজের জন্য জমি অধিগ্রহণ করতে 312 কোটি টাকা পরিশোধ করার পর আবার নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে 605 কোটি টাকা। আগামী বছর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে 2020 সালের মধ্যে শেষ হবে পুরো কাজ, এমনটাই লক্ষ্য। এবছর ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ আছে। ল্যান্ডের পরিমাপ নির্ণয়ের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে এবং সেই নকশা অনুসারে এই ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমাদের চলছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ বারবার বন্ধ হয়ে যাওয়ায় বেড়ে যাচ্ছে প্রকল্প ব্যয়। শুরুর দিকে এর প্রকল্প ব্যয় 1000 কোটি টাকা থাকলো, এখন তা 2000 কোটি টাকার বেশি। ব্রিজ, কালভার্ট সবকিছু ওই স্ট্যান্ডার্ড করবে এবং সেটা মিটার গেজের চেয়ে এই ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড, ব্রড গেজ বা ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড এটা অনেক ভারী এবং কষ্ট বহুলাংশে এটা বৃদ্ধি পাচ্ছে। মূলত ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে এই রেললাইন গুমদুম পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি যেভাবে ওদের সারা দেশে রেলওয়েতে ঘুরে বেড়াইতে পারে, আমাদের জনগণও এখান থেকে দেখা গেল পাকিস্তান, এখান থেকে চীন, জাপান ঘুরে এক ট্রেনেই ঘুরে যেতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে পর্যটন শহর কক্সবাজার রেল নেটওয়ার্কের আওতায় আসবে। এর ফলে পর্যটন শিল্পের যেমন বিকাশ ঘটবে, তেমনি বিস্তৃত হবে সেখানকার ব্যবসা বাণিজ্যের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 40 শিশু। চিকিৎসকরা বলছেন, শিক্ষার্থীরা সবাই আশঙ্কামুক্ত এবং আতঙ্কের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল বেলা 12টা থেকে আজ বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায়
50 জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়, তবে এদের মধ্যে 10 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিভাবকরা জানান, গতকাল দুপুরে সদর উপজেলার বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সরকারিভাবে সরবরাহকৃত কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ার কয়েক ঘন্টা পরেই অসুস্থ হয়ে পড়ে 20 শিক্ষার্থী। আজ ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও 30টি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এর আগে গত 6 অক্টোবর কৃমিনাশক ওষুধ খেয়ে সুখী খাতুন নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়। তাদেরকে আপাতত ভর্তি হিসেবে রাখা হয়েছে, তাদের কোনো সিমটম ডেভেলপ করে কিনা দেখার চেষ্টা করা হইতেছে সতর্কতামূলকভাবে। অ্যাকচুয়ালি তারা কোনো মেজর ইফেক্ট নিয়ে ভর্তি হন না। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে প্রায় 4 ঘন্টা জরুরি বিভাগ বন্ধ করে রাখেন ইন্টার্ন চিকিৎসকরা। পুলিশ জানায়, সকাল 7টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে রিনা বেগম নামে এক রোগীর মৃত্যু হয়। চিকিৎসকদের অভিযোগ, অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিত করেছে স্বজনরা। এদিকে স্বজনরা জানায়, রিনার মা ও 2 ভাইকে হাসপাতালের একটি কক্ষে আটকে রেখে ব্যাপক মারধর করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। পাল্টাপাল্টি এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে হাসপাতালের পরিস্থিতি। এক পর্যায়ে জরুরি বিভাগের গেইটে তালা দিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেন নার্স ও ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনার প্রায় 4 ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে জরুরি বিভাগ চালু করা হয়। একই সঙ্গে রোগীর 3 স্বজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আমার মা এরকম ডাক্তার বুকে হাত দিয়ে বলছে, বাবা তোমার তো মায়ের সন্তান, আইসা একটু দেখতা। এরপরে তারা করছে কি, ওই পাশ থেকে অনেক লোকজন না আমাদেরকে অনেক মারধর করছে। এই দেখেন মায়ের রেখে সিরিয়ালে আমার মায়েরে মারছে, আমারে মারছে। আমরা ডাক্তারের চেষ্টা করেছি এবং 2 দিন সে বাঁচার পরে এবং আজকে শেষ মুহূর্তে যখন মারা যায় তখন আসলে সত্যি বলতে ডাক্তারদের কিছু করার ছিল না। কিন্তু তারপরেও ডাক্তাররা বারবার যায়, কিন্তু রোগীর অভিযোগ ছিল যে কেন বাঁচাতে পারলো না, ডাক্তার কেন বাঁচাতে পারলো না। এই অভিযোগে শেষবার যখন ডাক্তার যায় তখন ডাক্তারের উপরে হামলা চালায় তারা। নার্স এবং ইন্টার্নি ডাক্তাররা যারা তাদের উপরে হামলা করছে তাদের 3 জনকে আটক করে রাখে। এই সংবাদ পাওয়ার পর আমি এবং ফোর্স এই ঘটনাস্থলে আসি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসে। ডাক্তারের সাথে আলোচনার ভিত্তিতে এক পর্যায়ে তারা একটা মামলা করার সিদ্ধান্ত নেয় এবং সে পর্যায়ে তারা একটা এজাহার দাখিল করে। বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে, কিন্তু এই সময়টিতেই তারা সবচেয়ে বেশি ভুল ধারণা আর কুসংস্কারের সম্মুখীন হন। চিকিৎসকদের মতে বয়সন্ধিকালেই একজন মানুষ প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়, কিন্তু নানা ভুল ধারণায় তার সেই প্রজনন স্বাস্থ্য বাধাগ্রস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় তার ভবিষ্যৎ জীবন। আরো জানাচ্ছেন মৌসুমী ইসলাম। ছুটে চলা কৈশোরের এই সময়টিতে একজন মানুষের নানাবিধ শারীরিক পরিবর্তন ঘটে। এই শারীরিক পরিবর্তনের মাধ্যমে সে প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়। 11 থেকে 19 বছর কৈশোরের এই সময়টিতে শুধু শারীরিক নয়, এর মাধ্যমে তার মানসিক বিকাশও ঘটে। এ অবস্থায় কৈশোরের এই পরিবর্তন নিয়ে নানাবিধ সমস্যা আর বিভ্রান্তিতে ভোগেন কিশোর কিশোরীরা। 6 আমাদের গার্লসতে একটা বই ছিল, গার্লসতে বই এগুলো পড়তাম, হাসাহাসি হতো ফ্রেন্ডদের মধ্যে। দ্বিধা হচ্ছিল যে কাকে বলবো, আর আমার ভাই বোনও ছোট ছোট, মানে প্রথমে ভাবছিলাম যে আম্মুকে বলবো অথবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করব। আমরা বই পড়তে গেলে আম্মু আব্বু মানে খারাপ মনে করে যে এসব বয়সন্ধিকাল মানে বইয়ের চ্যাপ্টার এগুলো পড়লে নানা রকম সমস্যা মনে করে। আব্বু আম্মুর সাথে তো ওরকম সবকিছু শেয়ার করা যায় না, যেমন এই যে আমাদের বিভিন্ন পরিবর্তন হইতেছে, যে অনেকে বলে এই বয়সে এটা করা ঠিক না, বলে এটা তোমাদের জন্য এখন উচিত না। কৈশোরের এই স্বাভাবিক পরিবর্তনের বিষয়টি যৎসামান্য শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত থাকলেও শিক্ষকদের অসচেতনতায় তা ক্লাসে পড়ানো হয় না। অনেক সময় লজ্জা আর সংকোচবোধের কারণে তা এড়িয়ে চলা হয়। গার্হস্থ্য বিজ্ঞান শারীরিক শিক্ষা এখানে মানে স্পষ্ট লেখা আছে, কিন্তু ওরা খুব
মানে লজ্জা পাই। মানে আমরা দেখি যে পড়াইতে পারি না, পড়াইতে চাই না, ওদেরকে যদি বলি তোমরা একটু পড়ে না, তারপরে ওরা একটু আনইজি ফিল করে। চিকিৎসক জানান শুধুমাত্র বয়ঃসন্ধিকালীন শারীরিক বিষয়টি নিয়ে অসচেতনতার কারণে একজন ছেলে বা মেয়েকে সারা জীবনের জন্য প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়, যা অনেক সময় তাদের সন্তান ধারণের স্বাভাবিক ক্ষমতাকেও বাধাগ্রস্ত করে। ছেলে মেয়েদের এই বয়সটিকে ঝুঁকিপূর্ণ বয়স বলে থাকি, তার কারণ তার পরিবর্তন ঘটে যাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনগুলোর সাথে সে মানসিকভাবে মানিয়ে নিতে পারে না। কোনটা করলে কি অসুবিধা হতে পারে সেটা পরিষ্কার ধারণা ছেলে মেয়েদের মধ্যে বাবা মাকে কিন্তু দিতে হবে। বয়ঃসন্ধিকালে একটি ছেলে এবং একটি মেয়ে যেন সঠিক তথ্য পায় এবং সঠিকভাবে জীবনযাপন করে এবং তারা যেন স্বাস্থ্যবান থাকে। তাই তথ্য প্রযুক্তির এই যুগে কিশোর কিশোরীদের স্বাভাবিক বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোপরি পুরো সমাজকেই উদার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় মহা আড়ম্বরে আয়োজন চলছে শারদীয় দুর্গাপূজার। শেষ মুহূর্তে গৃহস্থালে নানা প্রস্তুতিতে ব্যস্ত নারীরাও। বগুড়া সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দুর্গোৎসব আনন্দমুখর হয়ে উঠবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। বগুড়া থেকে মাজেদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন দুর্গার আগমনী ব্যস্ততা। বছর ঘুরে আবারও ধরণীতে পা রাখবেন দেবী। সাজ রব যেমন মন্দির এবং মণ্ডপগুলোতে, তেমনি ঘরদোর আঙিনা নতুন করে সাজাতে ব্যস্ত গৃহিণীরা। নতুন করে দেবতাকে আবার প্রতিস্থাপন করছি, নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি ঘর বাড়ি, আমাদের সারা বছরের জঞ্জালগুলো আমরা দূর করে দিচ্ছি। পূজাটা কিভাবে হবে, আত্মীয় স্বজন এসে কিভাবে থাকবে, সেই বিষয়গুলো আমরা ঠিকঠাক করে নিচ্ছি। পুজোতে মাসির বাড়ি থেকে কিংবা দিদির বাড়ি থেকে সবাই বেড়াতে আসে, তাদেরকে নিয়ে বেড়াতে যাই আমরা। অষ্টমী পুজোতে খুব আনন্দ করি। নারকেল, গুড়, মুড়ি, চিড়া, এগুলো সব গুড় টুর এগুলো এনে আমাদের বিভিন্ন রকম আইটেম যেগুলো তৈরি করা, এগুলো করছি। বগুড়া জেলা জুড়ে দুর্গোৎসব পালনে প্রস্তুতি নিচ্ছে সবাই। একে অন্যের পাশে থেকে উৎসব পালনে সবাই কাজ করছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। শত শত বছরের ঐতিহ্য যে আমাদের এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ একাকার থাকে, যখন যা ধর্ম উৎসব পালন হয় তারা সুন্দরভাবে করে। আমরা উপজেলা পরিষদ থেকে এবং সার্বিকভাবে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করি। জেলায় এবছর 611টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। এছাড়াও 7টি পারিবারিক মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। সময় সংবাদ, বগুড়া। সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাগেরহাটের মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। রাত দিন খেটে প্রতিমার শৈল্পিক রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন জেলার প্রতিমা শিল্পীরা। ইতিমধ্যেই নিপুণ হাতে মাটির কাজ শেষ করেছেন কারিগররা। এখন চলছে রং তুলির কাজ। এবার জেলার 9টি উপজেলায় 579টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে পূজা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের নজরদারির পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। দিন রাত 24 ঘন্টা উজাগার, রাত ও দিন ধরে কাজ করতেছি যত শীঘ্রই পারি কাজটা শেষ করার জন্য। এবছর সবচেয়ে বড় আকর্ষণীয় হলো রাবণ, তারকা রাক্ষসী, কুম্ভকর্ণ। আমার বিশেষভাবে অনুরোধ প্রশাসনের পরে যে এত বড় পুজো অনুষ্ঠান যেন আমাদের দিক একটু সুনজরে তাকায়। সকল পূজা মণ্ডপের জন্য একটি কমন আমরা আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত পরামর্শ দিব। তার আলোকে আমরা এই জেলায় যাতে প্রত্যেকটা পূজা মণ্ডপে সুষ্ঠু, সুন্দরভাবে এবং নিরাপদে পূজা অনুষ্ঠিত হতে পারে তার ব্যবস্থা গ্রহণ করব। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসাব নিয়ে ব্যস্ত থাকে বিশ্ব ব্যাংক, বললেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 11টি প্রকল্পের উদ্বোধন। সিলেটে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার, বসানো হলো চেকপোস্ট, তালিকা করে নজরদারির ব্যবস্থা। মানবতা বিরোধী অপরাধ মামলায় কক্সবাজারের সালামতুল্লাহ খান সহ 19 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, গণহত্যা সহ 13টি অভিযোগ। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতির 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। সৃজনশীলের নম্বর বাড়লে বন্ধ হবে কোচিং বাণিজ্য, মত শিক্ষাবিদদের। এবং 2 যুগের অচলাবস্থা কাটিয়ে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ঘুমধুম রেল প্রকল্প। চলছে টেন্ডার প্রক্রিয়া, বারবার পেছানোয় ব্যয় বেড়েছে 2 গুণ। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।